আজ আমরা আলোচনা করছি একটা বাংলা ভালোবাসার গল্পের কিছু অংশ নিয়ে। গল্পের নাম ভাঙা ভালোবাসার গল্প। হ্যাঁ, আমাদের কাছে এই গল্পের যে অংশগুলো আছে সেগুলো থেকে আমরা বোঝার চেষ্টা করব একটা সম্পর্ক কিভাবে শেষের দিকে এগিয়ে যায়। একদম। আর সেই পুরো যাত্রাপথে অনুভূতিগুলো ঠিক কেমন থাকে সেটাও দেখার চেষ্টা করব। গল্পটা শুরু হচ্ছে ধরুন কলকাতার এক ক্যাফেতে। হুম। রুদ্র আর তিতিরের প্রথম দেখা। হ্যাঁ, আর শুরুটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। চরিত্র দুটো দেখুন। রুদ্র তো লেখক, একটু ভাবুক প্রকৃতির। আর তিতির শিল্পী, বেশ প্রাণোচ্ছল মুক্তমনা যাকে বলে। ঠিক, গল্পে বলছে ওরা একে অপরের থেকে বেশ অনেকটাই আলাদা। কিন্তু শুরুতে এই যে বৈপরীত্য, এটাই বোধহয় ওদের সম্পর্কের রসায়নটাকে জমিয়ে দিয়েছিল। ওই যে গল্পে লাইনটা আছে না, কফির কাপে শুরু হয়েছিল তাদের গল্প। একদম। এই লাইনটা শুধু শুনতে রোম্যান্টিক নয়, আমার মনে হয় এটা ওদের দুটো ভিন্ন জগতের মেলবন্ধনেরও একটা ইঙ্গিত, তাই না? হ্যাঁ, তা ঠিক। আচ্ছা, এই যে বিপরীত স্বভাবের মানুষের মধ্যে আকর্ষণ, এটা কিভাবে কাজ করে? মানে, এটা কি শুধুই একটা নতুনত্বের টান, নাকি এর পেছনে আরও কিছু থাকে? না না, শুধু নতুনত্বের টান বা মোহ বললে ভুল হবে। আসলে শুরুতে হয়তো ওরা একে অপরের মধ্যে সেই জিনিসগুলো খুঁজে পায় যা নিজের মধ্যে নেই। যেমন? ধরুন রুদ্রর ওই একটু সিরিয়াস অন্তর্মুখী স্বভাবের পাশে তিতিরের খোলা হাওয়া মুক্ত ভাবনা, এটা রুদ্রর জীবনে একটা অন্যরকম স্বাদ এনেছিল হয়তো। একটা ব্যালেন্সের মতো। হ্যাঁ, অনেকটা তাই। আবার উল্টোটাও সত্যি। তিতিরের ওই উড়ু উড়ু শৈল্পিক মনের জন্য রুদ্রর ওই স্থিতিশীলতা, ওই নির্ভরতাটা হয়তো খুব দরকারি ছিল। হুম, একে অপরকে সম্পূর্ণ করার একটা অনুভূতি। একদম। এটাই হয়তো প্রথম দিকের আকর্ষণের কারণ। কিন্তু মুশকিল হলো এই ভিন্নতাই কিন্তু পরের সংঘাতের কারণ হয়ে দাঁড়াতে পারে সময়ের সাথে সাথে। আর ঠিক এই পরিবর্তনটাই আমরা গল্পে দেখতে পাই, তাই না? সময়ের সাথে সাথে রুদ্র যেন তার লেখার জগতে আরও বেশি করে ডুবে যায়। হ্যাঁ, ওই যে প্রকাশকের ডেডলাইন, বইমেলার চাপ, এসব। ঠিক। আর এর ফলে যা হয়, গল্প বলছে, তিতিরের আঁকা ছবি আর গল্প শোনার সময় আর হয় না। লাইনটা খুব সাধারণ শুনতে, কিন্তু এর ভেতরের অর্থটা। মারাত্মক। খুব সাধারণ কিন্তু মারাত্মক। কারণ এটা তো শুধু সময়ের অভাব নয়, তাই না? এটা আসলে সংযোগের অভাব। হ্যাঁ, সেটাই, কানেকশনটা হারিয়ে যাচ্ছে। যখন দুটো মানুষের পৃথিবী এতটাই আলাদা হয়ে যায় যে তারা একে অপরের জগতে আর ঢুকতে পারে না বা হয়তো চায়ও না, তখন তো দূরত্ব আসবেই। রুদ্রর কাছে হয়তো তার লেখার জগৎটাই সব, তার আশ্রয়। হুম। কিন্তু সেই আশ্রয়ই তাকে অজান্তে তিতিরের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আর তিতিরের মতো একজন শিল্পীর কাছে এই মানসিক দূরত্বটা তো খুব কষ্টকর হওয়ার কথা। এখানেই গল্পের ওই লাইনটা খুব প্রাসঙ্গিক হয়ে ওঠে। ভালোবাসা যখন বোঝা হয়ে দাঁড়ায়, এটা কি শুধু ক্লান্তি, নাকি আরও কিছু? আমার মনে হয় এটা শুধু ক্লান্তি নয়, এটা হয়তো সম্পর্কের প্রতি এক ধরনের অনীহা, একটা দায়বদ্ধতা যা আর আনন্দের নেই, বোঝা মনে হচ্ছে। আর এই বোঝাটা নামানোর সিদ্ধান্তই হয়তো তারা নেয়, সেই শেষ দেখায়, সেই পুরনো ক্যাফেতেই। হ্যাঁ, দৃশ্যটা ভাবলেই কেমন লাগে। রুদ্র চুপচাপ, ওর চোখে ক্লান্তি, এগুলো তো অনেক না বলা কথারই ইঙ্গিত। আর ঠিক তখনই তিতির ওই কথাটা বলে, যেটা খুব গুরুত্বপূর্ণ। ভালোবাসা যখন বোঝা হয়ে দাঁড়ায়, তখন হয়তো তাকে মুক্তি দেওয়াই ভালো। কি কঠিন একটা কথা। এই মুক্তি দেওয়াটা, এটা কতটা কঠিন হতে পারে? এটা তো জীবনের অন্যতম কঠিন সিদ্ধান্তগুলোর একটা। কারণ এর সাথে শুধু বর্তমানের কষ্ট জড়িয়ে নেই, ভবিষ্যতের ভয়, অতীতের এত স্মৃতি, সবকিছুর ভার থাকে। তিতির এই কথাটা আসলে শুধু সম্পর্ক শেষ করার ঘোষণা নয়। না না, এটা এক ধরনের নির্মম সততা। ও বুঝতে পারছে যে টানটা একসময় ওদের বেঁধেছিল, সেটাই এখন একটা অচল অবস্থা তৈরি করেছে। মুক্তি দেওয়া ছাড়া উপায় নেই। আর রুদ্রের উপলব্ধিটাও দেখুন। এই মেয়েটি ছিল তার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। এই কথাটা জানার পর তো কষ্টটা আরও বেড়ে যাওয়ার কথা। একদম। এই স্বীকৃতিটা বিচ্ছেদের যন্ত্রণাটা কমায় না, বরং আরও তীব্র করে তোলে হয়তো। একটা হারানোর অনুভূতি। কিন্তু গল্পে এটাও বলা হচ্ছে যে একাকিত্বই কখনো কখনো সবচেয়ে গভীর উপলব্ধি এনে দেয়। এটা কি সত্যি? মানে, রুদ্রর মতো লেখকের জন্য এই একাকিত্ব কি নতুন কিছু সৃষ্টির পথ খুলে দেয়? দিতেই পারে, আবার নাও পারে। দুটোই সম্ভব। রুদ্রের চরিত্রটা যেমন একটু অন্তর্মুখী,
তাতে মনে হয় সে এই একাকিত্বকে হয়তো নিজের ভেতরটা দেখার সুযোগ হিসেবে কাজে লাগাতে পারে। মানে লেখার মধ্যে দিয়ে। হ্যাঁ, হতে পারে সে তার লেখার মধ্যে দিয়ে এই হারানো সম্পর্কটা, নিজের ভেতরের অনুভূতিগুলো বা হয়তো কোথায় ভুল ছিল এগুলো নতুন করে বোঝার চেষ্টা করবে। কিন্তু এই উপলব্ধি সবসময় শান্তির হয় না। যন্ত্রণাদায়কও হতে পারে। অবশ্যই। একাকিত্ব তো আসলে নিজেকে নিজের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, যা আমরা অনেক সময় সম্পর্কের ভিড়ে এড়িয়ে যাই। গল্পের শেষটা খুব বাস্তব, করুণও বটে। তিতি চলে গেল, রুদ্র একা। শুধু কিছু স্মৃতি, কিছু লেখা, কিছু ছবি। আর ওই শেষ লাইনটা, ভালোবাসা ছিল, আছে, তবে হয়তো আর একসাথে নয়, এটা যেন একটা দীর্ঘশ্বাসের মতো শোনায়। হ্যাঁ, একটা অসমাপ্ত অনুভূতি। ঠিক তাই। এই লাইনটা কিন্তু বলছে না যে ভালোবাসাটা মরে গেছে, বলছে ছিল, আছে, কিন্তু একসাথে থাকার মতো অবস্থায় আর নেই। ভালোবাসাটা কি তাহলে রূপ বদলে নেয়? হয়তো হয়তো সেটা স্মৃতিতে থাকে, শ্রদ্ধায় থাকে, বা একটা বিষণ্ণ সুন্দর অনুভূতি হয়ে থেকে যায়। এটা আর আগের মতো জীবন্ত সক্রিয় সম্পর্ক নয়, কিন্তু তার রেশটা মুছে যায় না। একসাথে না থেকেও ভালোবাসাটা অন্য রূপে বেঁচে থাকতে পারে। লাইনটা হয়তো এটাই বোঝাতে চায়। তাহলে এই গল্পের মূল কথা কি দাঁড়ালো? একটা সুন্দর শুরু হতে পারে, দুটো ভিন্ন মানুষ একে অপরকে সম্পূর্ণ করতে পারে শুরুতে, হ্যাঁ। কিন্তু সময়ের সাথে সাথে প্রায়োরিটি বদলায়, কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়, আর ভালোবাসা ফিকে হয়ে যেতে পারে। আচ্ছা, শেষে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হয়, ছেড়ে দেওয়ার, যেটা হয়তো টিকিয়ে রাখার ব্যর্থ চেষ্টার চেয়ে ভালো। একদম। আর এখানেই তো প্রশ্নটা আসে, একটা সম্পর্ক যখন শেষ হয়, যখন দুটো পথ আলাদা হয়ে যায়, তখন কি ভালোবাসাটাও পুরোপুরি শেষ হয়ে যায়? নাকি রুদ্র আর তিতিরের মতো সেই অনুভূতিটা অন্য কোনো রূপে বেঁচে থাকে, তাদের নিজ নিজ জীবনে, স্মৃতিতে? ওই যে শেষ লাইনটা, ভালোবাসা ছিল, আছে, এই অসম্পূর্ণ উত্তরটাই হয়তো আমাদের ভাবনার জন্য রেখে গেল গল্পটা। ভালোবাসাটা কি সত্যিই হারায়, নাকি শুধু তার থাকার ধরনটা বদলে যায়?